যাদেরকে সম্বোধনা দেওয়া হয়েছে আমার অত্যন্ত স্নেহের প্রফেসর ডক্টর হাসনাত আলী অ্যান্ড প্রফেসর ডক্টর আবু জাফর খান। আপনারা ইতিমধ্যে জেনেছেন, ডক্টর হাসনাতের কথা শুনেছেন। আবু জাফর খান ইসলামিক আরবিক ইউনিভার্সিটিতে প্রোভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্তি পেয়েছেন এবং কাজ শুরু করেছেন। আপনারা অত্যন্ত ক্লান্ত আমি দেখতে পাচ্ছি, অনেক বক্তৃতা শুনেছেন। আমি মনে করি আপনাদের আর কষ্ট দেওয়া ঠিক নয়। যেহেতু আমাকে আসতে বলা হয়েছে, দু চারটি কথা খুব সংক্ষেপে বলতে চাচ্ছি ইসলামিক ইউনিভার্সিটি সম্পর্কে। আমি 11 বছর দেশে ফিরে আসার পরে আমি আলজেরিয়া ইউনিভার্সিটি অফ আনাবার, তারপরে লিবিয়াতে ইউনিভার্সিটি অফ ট্রিপলিতে চাকরি করে বাংলাদেশে আসার পরে সিএসসি সালের শেষ দিকে আমি ইসলামিক ইউনিভার্সিটিতে জয়েন করেছি শিক্ষক হিসাবে, ইংরেজি শিক্ষক হিসাবে। এভাবেই পদযাত্রা শুরু হয়েছে, তারপরে দীর্ঘ পথ অতিক্রান্ত হয়েছে। সুতরাং প্রথম থেকে যা ঘটেছে আমরা সেটা অবলোকন করেছি, আমরা সেটা দেখেছি। শুধু দু একটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। আমরা এত মেধাবী শিক্ষক তখন নিয়োগ করা হয়েছে। এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন টিচার লেকচারার ছিলেন, তিনি বর্তমানে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত। আমি জানি না অন্যান্য ব্রিলিয়ান্ট টিচাররা ছিলেন, এখন কোথায় তারা গিয়েছেন আমার ঠিক জানা নেই। ভালোই করেছেন সবাই। চৌধুরী স্যার ম্যানেজমেন্টে চৌধুরী স্যার হান্নান চৌধুরী স্যার। আর সম্প্রতি ইসলামী ইউনিভার্সিটির প্রাক্তন আমার অত্যন্ত স্নেহভাজন প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, তিনি নর্থ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছেন, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। চীন থেকে ফিরে আসার পরে গতকাল ওনার সাথে আবার আমার কথা হয়েছে বিভিন্ন ব্যাপারে। তাহলে আমরা সবার কথা এখন বলছি না, আমাদের ছাত্ররা সেক্রেটারি হয়েছে, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে গিয়েছে। উই আর ভেরি প্রাউড অফ দ্যাট, প্রাউড অফ ইসলামিক ইউনিভার্সিটি। প্রথমে যখন যাত্রা শুরু করি তখন আমি ফ্যাকাল্টি অফ থিওলজির প্রথম শিক্ষক এখানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর তাহের আহমদ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমরা একসঙ্গে ছিলাম এক বাড়িতে। ডক্টর সাফায়াত ছিলেন, মনোরঞ্জন সব নিচের তলা, আমি উপরের তলায় থাকতাম। এবং ওনার ছেলে যে এখন অলরেডি ইউনিভার্সিটির টিচার, তার নামটা আমি রেখেছিলাম, তাই না? মাহি নামটা আমি রেখেছিলাম। এরকম ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের ছিল। এরপরে আমি পুরানো কথা বলছি। ছাত্ররা এসে বলল, আমি কিছুদিন পর স্টুডেন্ট অ্যাডভাইজার হলাম। ছাত্ররা এসে বলল, স্যার আল কোরআন ডিপার্টমেন্ট কেউ চেনে না, ওনার ডিপার্টমেন্ট আল দাওয়া ডিপার্টমেন্ট কেউ চেনে না। আমরা সমাধান করব। আমরা চিন্তা ভাবনা করে ওটার সাথে ইসলামিক স্টাডি যোগ করে দিয়েছি এবং দাওয়ার সাথে ইসলামিক স্টাডি যোগ করে। শুধু তাই নয়, সিলেবাসগুলো পাবলিক সার্ভিস কমিশনার পাঠিয়ে সব সাবজেক্টে, যে কয়টি সাবজেক্ট ছিল আপনাদেরকে বলা যেতে পারে মোস্ট আউটস্ট্যান্ডিং ও ব্রিলিয়েন্ট ছাত্ররা তখন ইসলাম ইউনিভার্সিটি ভর্তি হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ওখানে না পড়ে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি নাম ইসলামিক ইউনিভার্সিটি তারা এসেছে। এই আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট যারা প্রথম দ্বিতীয় বাসের অনেকেই বাইরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমার সরাসরি ছাত্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা অধ্যাপক আছে। বাংলাদেশেও তারা অনেক অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজে তারা নিয়োজিত আছেন। এই মুহূর্তে ইসলামিক ইউনিভার্সিটি সম্পর্কে যে বলা হলো একটা ক্রাইসিস, আমি সব কিছু বলবো না। এখান থেকে যখন গাজীপুর ইউনিভার্সিটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো, ছাত্রদের মধ্যে আনরেস্ট ছিল, লোকাল লোকদের মধ্যে আনরেস্ট ছিল। আমি তখন একই সাথে ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাডভাইজার আর প্রক্টর ছিলাম। আবার একজন সিনেমাজন ছাত্র বলেছে, জেলে কে বলেছে কথা আমার মনে নাই, জেলে, ওই জেলের গেটে আমি ছিলাম। আর ফ্যাকাল্টি অফ থিওলজির ডিন পরলোকগত ডক্টর নাম কি, আমাদের ডিন সাহেবের নাম কি, না 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 আরেকজন আমাদের আল কোরআনের প্রফেসর ছিলেন।
ইন্তেকাল করেছেন রাজশাহী ইউনিভার্সিটি পরে চলে গেলেন। শফিকুল্লাহ স্যার। শফিউল্লাহ সাহেব, আমরা দুজনে গিয়েছি, খাবার দাবার নিয়ে গিয়েছি, তারা কান্নাকাটি করছে। অনেকে ফার্স্ট ইয়ারের ছাত্র, সেকেন্ড ইয়ারের ছাত্র, আমরা বলেছি যে তোমাদেরকে আমরা মুক্ত করে নিয়ে যাবো, ভয়ের কোনো কারণে আমরা মুক্ত করে নিয়ে গেছি। দ্যাট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম ফর ইসলামিক ইউনিভার্সিটি। পরে শিফট হয়েছে, কালক্রমে আস্তে আস্তে আমরা ওখানে গিয়েছি। তারপরে ইতিহাস আপনাদের সকলের জানা আছে। একটি জিনিস অনেকের জানা নেই, ইসলামিক ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ থিওলজির সাবজেক্টগুলো সব আরবি মিডিয়ামে পড়তে হয়। এটা বদলানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা রেখেছি সেটা। এখন যেহেতু আপনারা অত্যন্ত ক্লান্ত, পিছনের কথা আমি বেশি বলবো না। আগে ইসলামিক ইউনিভার্সিটিতে বাইরে থেকে ভাইস চ্যান্সেলর এসেছে, সকলের যোগ্য ভালো লোক ছিলেন। একটি সময় রিয়ালাইজেশন হলো যে এখন যথেষ্ট পুরনো হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি, ভিতর থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হবে। আমি যখন শিক্ষক সমিতির সভাপতি 3 বার হয়েছে, সর্বশেষ বার, ওনাদের সবার সাথে আলোচনা করে বললাম যে এবার যাকে দেওয়া হোক ইসলামিক ইউনিভার্সিটির ভিতর থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হোক। সরকার আমাদের সেই দাবি মেনেছেন। ঘটনাচক্রে অন্যরা হতে পারত, আমাকে ভাইস চ্যান্সেলর দায়িত্ব দেওয়া হবে। আমাকে একজন জিজ্ঞেস করলো, স্যার এই অবস্থা আপনি দায়িত্ব নিলেন? আমি বললাম, চার্চিল যখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন তিনি বলেছিলেন, আই ক্যানট বি ইম্পার্শিয়াল বিটুইন ফায়ার অ্যান্ড ফায়ার। দিস ইজ মাই ইউনিভার্সিটি। যারা এসেছেন এখানে কিছুদিন থেকেছেন, চলে গিয়েছে, তাদের এই টোটাল কমিটমেন্ট না যেটা আমাদের আছে, আমার সভাপতি আছে। সুতরাং দায়িত্ব নিতে হবে, দায়িত্ব আমরা নিয়েছি। ভয়ঙ্কর একটি খারাপ সময় ছিল, সেই অবস্থায় আমাদের আরেকটা এডিশনাল দায়িত্ব দেওয়া হয়েছিল ইসলামী ইউনিভার্সিটিকে, 1600 মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করা, বিএ এবং এমএ ডিগ্রি দেওয়া। এ সম্পর্কে আমাদের কিছু জানা ছিল না, তাড়াহুড়া করে আইন প্রণয়ন করার ফলে কিছু ভুল ছিল। মিনিস্ট্রিতে গিয়ে আমরা সেটা কালেক্ট করে আমরা পেশ করেছি, আইন সংশোধন করেছি। এবং এই অসাধারণ কাজটি আমার সহকর্মী উনিও ছিলেন, সবাই ছিলেন, আমরা করেছি। আপনারা তো অনেকে জানেন না, 1781 লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন। তখন থেকে দাবি হয়েছে যে এটাকে বিএ এবং এমএ ডিগ্রির মর্যাদা দেওয়া হোক। শোনেনি তারা, পাকিস্তান আমলেও হয়নি, বাংলাদেশের আমলে বিএনপির বিগত প্রশাসনের শেষ পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন যে এটা ইসলামিক ইউনিভার্সিটির দায়িত্ব দেওয়া হলো। এইটা দেওয়া হলো, পার্লামেন্টে গিয়েছে, মিটিং হয়েছে। আমরা বলেছি যে আমাদের অনেক সমস্যা আছে, আমাদের এই এডিশনাল সমস্যা আপনারা দিলেন, যেহেতু মহান সংসদেরা পাশ করেছে, আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমরা এটা করতে সক্ষম হব। এবং বেশি কথা বলে লাভ নাই, আমরা সেটা করতে সক্ষম হয়েছি। আমরা তাদেরকে বিএ বা এমএ ডিগ্রি দিয়েছি, আমরা তাদের সিলেবাসকে আধুনিক করেছি, আমরা ন্যাশনাল একাডেমিক কাউন্সিল করেছি, আমরা অর্ডিন্যান্স পাস করেছি এবং ফাইনালি পরীক্ষা নিয়েছি সমগ্র বাংলাদেশ ব্যাপী। আমি ডিভিশন হেডকোয়ার্টারগুলোতে ভ্রমণ করেছি, সাকসেসফুল পরীক্ষা হয়েছে। এইটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে আমার অত্যন্ত স্নেহভাজন আবু জাফর, তিনি ভাইস চ্যান্সেলর হয়েছেন ইসলামিক আরবিক ইউনিভার্সিটি। এটা ওই জায়গা থেকে 7-8 বছর পরে ইসলামিক ইউনিভার্সিটি এটা নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা করা হয়েছে বসিলাতে, এবং ইসলামিক আরবিক ইউনিভার্সিটি নামে, যেখানে ডক্টর আবু জাফর গিয়েছেন। এর আগে আমার যখন ছাত্র ছিল আবুল কালাম আজাদ, সে তো এখন পদত্যাগ করেছেন, উনি আমার স্নেহভাজন, সে ওখানে গিয়েছেন। আমি আশা করছি তিনি যোগ্যতার সাথে দায়িত্ব পালন করবেন নিঃসন্দেহে। তিনি যখন জয়েন করেছেন অত ইয়াং বয়সে, আমি তাকে কিছু পরামর্শ দিয়েছিলাম, তিনি সেটা শুনেছেন, কারণ তিনি সমস্যার মধ্যে পড়ে যেতেন, সেটা এখানে বলার অপেক্ষা রাখে না। আমার পাশে যাকে আপনারা সকলে প্রশংসা করেছেন, আমার ছাত্র, ক্লাসরুমের ছাত্র, অতি স্নেহভাজন, এবং একসময় আবার আমি আর তার পাশে ডরমিটরিতে থাকতাম। এবং উনি যে কথাটি বলেছেন যে ওনাকে বলা যেতে পারে আমি কিছুটা চাপ দিয়ে
রাজশাহী ইউনিভার্সিটি পাঠাবার ব্যবস্থা করেছি। এইটা তার জীবনে একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল। তা না হলে ডক্টর হাসনাত আলী আজকে ভাইস চ্যান্সেলর হতে পারতেন না। বড় ক্ষেত্রে গিয়ে তার যোগ্যতাকে তিনি প্রমাণ করেছেন, তিনি জনপ্রিয় হয়েছেন একাডেমিক যোগ্যতা সহ, তিনি মানবিক যে গুণাবলী আছে তারপর সকল দলকে তিনি মুক্ত করেছেন। হাসনাত আমাকে ফলো করেছেন বা আমাদেরকে ফলো করেছেন। আমরা দলীয়ভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয় চালাই নাই, ওনার সাক্ষী আছেন। নিরপেক্ষভাবে আমার অতি স্নেহভাজন এবং ডক্টর আব্দুল হান্নান চৌধুরীর বন্ধু আইনুলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কীভাবে চালিয়েছি? বলে আপনার তো নিরপেক্ষভাবে ইউনিভার্সিটি চালিয়েছি। কথাটা সত্য। যেদিন মিটিং করলাম আমি সেক্রেটারি মিনিস্টারের সাথে, ডক্টর ওসমান ফারুকের পিতা আমাদের ভাইস চ্যান্সেলর ডক্টর গনি বলে, এখন আপনি ভাইস চ্যান্সেলর, আপনি সকলের ভাইস চ্যান্সেলর। আমি সেই কথাটাকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি এবং আমি এটা প্রমাণ করেছি যে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয় চালনা করা সম্ভব। আজকে যে ইউনিটির কথা বললেন সে তার সাথে একমত। সকলকে নিয়ে প্রতিষ্ঠান চালাতে হবে, সকলকে নিয়ে দেশ চালাতে হবে। আমি দু একটা কোটেশন দিয়ে আবার বক্তব্য শেষ করে ভল্টেয়ার একথা সম্ভবত ভল্টেয়ার, আই ডিসএগ্রি এভরি ওয়ার্ড ইউ সে, বাট আমার গলায় একটু সমস্যা আছে, আপনার মাফ করবেন আমাদের। বাট আই শ্যাল ডিফেন্ড টু ডেথ ফর ইউর রাইট টু সে। অপরের মত সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আমার ছাত্র আলম পিএইচডি করেছেন এর উপরে, ফস্টারের উপরে। সেখানে একটি কথা ফস্টার 2 চেয়ার্স ফর ডেমোক্রেসিতে বলেছেন যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় টলারেন্স যদি না থাকে সেখানে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। উই হ্যাভ টু হ্যাভ, পিছনে যা ভুল হয়েছে এ নিউ ডেমোক্রেটিক সোসাইটি, অ্যাকাউন্টেবিলিটি আমাদের থাকতে হবে যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। অ্যাকাউন্টেবিলিটি না থাকলে অবশ্যই সরকার বিপদে চলে যাবে। লর্ড রিভার্সিস অনেক আগে একটা কথা বলেছিলেন, পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। সুতরাং যাতে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটে, যেই প্রধানমন্ত্রী হোক, যে দলই হোক, তাদেরকে রেস্ট্রিক্টেড করে দিতে হবে। ক্ষমতার সীমাবদ্ধতা তাদেরকে বলে দিতে হবে। কনস্টিটিউশনের সে ধরনের ব্যবস্থা থাকতে হবে। তাহলে বাংলাদেশ একটি যথার্থ অর্থে গণতান্ত্রিক এবং উন্নয়নশীল দেশে পরিণত হয়। একটু ছোট্ট কথা বলি আপনাদের কাছে, আমি বেশি বলবো না। গণতান্ত্রিক সিস্টেমে যাকে ইংল্যান্ডকে আমরা ফলো করি, সেখানে অপোজিশনের পজিশন পার্টি হচ্ছে মুদ্রা রেপিড ত্রিভুজের উপরে আছে হিজ ম্যাজেস্টি, একদিকে ট্রেজারি বেঞ্চ আর একদিকে হচ্ছে অপোজিশন। এই হচ্ছে স্ট্রাকচার। আমি আশা করছি যে ভবিষ্যতে এই ধরনের গণতান্ত্রিক সমাজ হবে, কথা বলার স্বাধীনতা থাকবে, লেখার স্বাধীনতা থাকবে, অপরের প্রতি সম্মানবোধ থাকবে। বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ করা হবে না, বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে চালনা করা হবে এবং শিক্ষকরা রাজনীতিবিদ নন, শিক্ষকরা রাজনৈতিক মতবাদটা থাকতে পারে, কিন্তু তারা রাজনীতির অঙ্গনে রাজনীতিবিদরা যে আচরণ করেন শিক্ষকের কাছে মানুষ সেই ধরনের ব্যবহার আশা করে না। সেই জন্য একটা আইডিয়াল ইউনিভার্সিটি, নট অনলি ডক্টর হাসনাত আলী যে ইউনিভার্সিটি সেখানে নয়, ইসলামিক ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটি, সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটিতে এই নিয়ম চালু করা হোক, যাতে সবাই মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে। আরেকটি কথা নিয়োগ দেওয়ার সম্পর্কে বলা হয়, আপনি নেপোটিজম না করে নিয়োগ দিতে পারেন। এই 15 বছর ঢাকায় মোটামুটি আমি নির্বাসিত অবস্থায় জীবনযাপন করেছি। উত্তরা ইউনিভার্সিটিতে আমি ওখানকার অ্যাডভাইজার, প্রায় 12 বছর আমি মাঝে মাঝে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছি এবং প্রফেসর। প্রচুর ছাত্র ইসলামিক ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি কাজ করেছেন, তাদের যোগ্যতায় ঢুকেছে। এইখানে কয়েকজন উপস্থিত আছে, অফিসার এবং টিচার, আবার অন্য জায়গায় চলে গেছে। সুতরাং আমি ডক্টর হাসনাত আলীকে বলবো, যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই স্যার আমাদের ছাত্রদেরকে দেখতে হবে। আমরা দেখেছি উদাহরণস্বরূপ আমার একজন পরলোকিত সহকর্মী রহমত আলী স্যার, আমি চলে এসছেন আপনি, আর তখন নিতে পারতাম তাকে। আনফর্চুনেটলি তিনি আসতে পারেনি, অকাল মৃত্যু হয়েছে। আমরা একটা ফ্যামিলির মতো ফিল করি ইসলাম ইউনিভার্সিটি এবং এই নীতি অব্যাহত রাখতে হবে। কোনোদিন ইউনিভার্সিটি
দলীয়ভাবে যদি চালান তাহলে বিশ্ববিদ্যালয় যথার্থ অর্থে ভালো বিশ্ববিদ্যালয় হবে না। অক্সফোর্ড, ক্যামব্রিজ বা ইউনাইটেড কিংডম অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, ইউনিভার্সিটির মুক্ত পরিবেশ থেকে জ্ঞান চর্চা হয়, স্বাধীনভাবে মত ব্যক্ত করতে পারে। আমরা সেই ইউনিভার্সিটি চাই। আমি আশা করছি ডক্টর হাসান আলীর বক্তৃতা আমরা বুঝতে পেরেছি, অসাধারণ একটি বক্তৃতা দিয়েছে আজকে। এই যদি তার মানসিকতা হয় একটা মডেল ইউনিভার্সিটি হিসাবে, সে ইউনিভার্সিটির নাম নওগাঁ বিশ্ববিদ্যালয় সে করতে পারবে। আমরা সে দোয়া করছি, আর আবু জাফরের জন্য দোয়া করছি। আশা করি সেও সাকসেসফুল হবে। আমি আপনাদের ধৈর্য ধরে বক্তৃতা শুনে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি আমার বক্তব্য শুনছি। আল্লাহ হাফেজ।